মাঠে ওয়ার্ল্ড ক্লাস খেলাটা দেখাতে পারতেছে না, মানে টিমের বন্ডিংটা একদমই নাই বললেই চলে। 32 এখন এখানে ভালো করতেই হবে, কোনো অপশন নাই খারাপ খেলার। বিশ্বকাপ তো, বিশ্বকাপে আসলে কোনো কিছুই বলা যায় না। এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে শেষ 16 টিকিট কেটেছে ফ্রান্স। দর্শক সবাইকে স্বাগতম ঢাকা জয়নালে বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠানে। আজকের পর্বে দুজন অতিথি আছেন, আমার ডানে আছেন মনোহর রায় আর আমার বামে আছেন তামিম খান। দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগতম। আমি শুরুতেই মনোহর রায় ভাইয়ের কাছে জানতে চাই যে রাতে যে ফ্রান্সের খেলাটা হলো, এমবাপ্পে দুর্দান্ত খেলেছে, এই ফ্রান্স প্রতিপক্ষের জন্য কতটা হুমকি স্বরূপ হতে পারে? আসলে এবার ফ্রান্স হচ্ছে অপ্রতিরোধ্য, ঠিক আছে। ফ্রান্সকে হারানোর মতো দল আমি বর্তমানে দেখতেছি না, যদি আমরাই যদি হারাতে পারি আর কি বিশ্বকাপে। আচ্ছা, ফ্রান্সের এমবাপ্পে উঠছে, এই এমবাপ্পে কত দূর যাবে? আই থিঙ্ক এমবাপ্পে হাইয়েস্ট গোল স্কোরার হবে এবার ওয়ার্ল্ড কাপে এবং গোল্ডেন Golden বুট Boot জিতবে, পাবে, এটাই হ্যাঁ। আমি প্রত্যাশা করি। এবং ফ্রান্সও খুব ভালো অবস্থানে যাবে, এটা আমার মনে হয়। আর নরওয়ে তো ভালো ফুটবল খেলে, ওদের প্লেয়ার ভালো, অনেক লম্বা লম্বা, লম্বা লম্বা player। কিন্তু একটা গোলও দিতে পারলো না ফ্রান্সকে। আসলে ফুটবল হইতেছে আনপ্রেডিক্টেড একটা খেলা, ঠিক আছে। এখানে অনেক 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 সময় অনেক কিছু হয়। এখন নরওয়ের মধ্যে যে হল্যান্ড আছে, হল্যান্ড হচ্ছে এখন বর্তমান যে জেনারেশন, এর মধ্যে হল্যান্ড আর হচ্ছে এমবাপ্পে কিন্তু বেস্ট এখনকার যে জেনারেশনে। আশা করি নরওয়ে ভালো কিছুই করবে। উম, নরওয়ে কি নরওয়ে আসলে ফ্রান্সের কোন জায়গাটাতে হেরে গেছে? আসলে নরওয়ের ফুটবল ওয়ার্ল্ড কাপের যে অভিজ্ঞতা, এটা একটু কম ফ্রান্সের থেকে, সেটাই মনে হয় একটু দুর্বলতা মনে হয় আমার কাছে এটা। এবং যেহেতু হল্যান্ড আছে এখানে, হল্যান্ড লাস্ট গতকালকে দেখলাম যে 86 মিনিটের সময় একবার শেষ মুহূর্তে এসে গোল্ডেন ম্যাচ জিতেছে। তিনি তার গোলের মাধ্যমে ম্যাচটা জিতেছে, সেটা বড় প্লাস পয়েন্ট নরওয়ের জন্য। অন্যদিকে সুপার 16-এর ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে, হ্যাঁ, আর্লিং হল্যান্ডের নরওয়ে। এই সুপার 16-এর ব্রাজিল আসলে নরওয়ের বিপক্ষে দাপুটে খেলাটা দিতে পারবে কিনা? আমি প্রত্যাশা করি পারবে, কেননা দুই মহাদেশের টিম, আমেরিকান এক ব্রাজিল আর লাতিন আমেরিকা, ইউরোপের হ্যাঁ, নরওয়ে। সেক্ষেত্রে আমি ব্রাজিলকে এগিয়ে রাখলেও নরওয়েকে আমি ফেলে দিতে পারবো না। নরওয়ে খুব ভালো করছে, আমি মনে করি ভালো করবে ব্রাজিলের বিপক্ষেও। নরওয়ের বিপক্ষে ব্রাজিলে জিততে পারবে, বা জিতলেও কি জেতাটা সহজ হবে কিনা? এবার আসলে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলা, এই যে আমেরিকা যে একটু ওরা একটু ওদের একটু নাস্তানুবোধ হচ্ছে, কি জন্য হচ্ছে যে একটু গরম, অনেক গরমটা একটু বেশি। ওরা আসলে যে 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 ওয়েদারে খেলে সেটার সাথে এটা যায় না। সেদিকে এদিক থেকে চিন্তা করলে ব্রাজিল কিন্তু অনেক এগিয়ে আছে, ব্রাজিল আর্জেন্টিনার টিমগুলো এগিয়ে আছে। এই জন্যই দেখেন জার্মানির মতো টিম হারছে, নেদারল্যান্ডসের মতো টিমটা কিন্তু হেরে গেছে, কারণ এই ওয়েদারটা অনেক ফ্যাক্ট। সেক্ষেত্রে আমি ব্রাজিলকে আগিয়ে রাখবো। ব্রাজিল কি তাদের দাপুটে ফুটবল খেলাটা খেলতে পারছে? আমার মনে হয় কিছুটা কম এবার। যেটা ভাবছিলাম ব্রাজিল এবার উঠবে, কিন্তু সেটা হইতেছে না। কেন হচ্ছে না, এটা ওদের হয়তো বন্ডিং এ একটু প্রবলেম হইতে পারে। তাছাড়া নেইমার জনিত ঘটনাও থাকতে পারে এর মধ্যে। নেইমার না থাকার কারণে কি, বা নেইমার একাদশে না থাকার কারণে কি ব্রাজিল একটু ব্যাকফুটে? আই থিঙ্ক সো, কারণ হচ্ছে নেইমার হচ্ছে একটা ব্রাজিলের একটা আইকনিক প্লেয়ার, ঠিক আছে। নেইমার থাকলে দলের আলাদা একটা স্ট্রেংথ বাড়ে। তো আমি মনে করি হ্যাঁ, নেইমারের জন্য একটু ঘাটতি তো হচ্ছে। আহ, অন্য অন্য একটা বিষয় আছে যে ব্রাজিলের তারকা সবাই তারকা, এর জন্য কি একটা সমস্যা হচ্ছে? না, খেলা আমি যতটুকু দেখলাম, যে কটা আমি দেখলাম মোটামুটি খেলা গোছালো। তারপর ওদের একটু পাসিং এর সমস্যা হচ্ছে আর কি। ওদের হচ্ছে অনেক পাস হচ্ছে রং পাস, রং পাস দেয়। আমি খেলা করে জাপানের বিপক্ষে, হ্যাঁ, জাপানের বিপক্ষে বল হচ্ছে দখলে রাখছে ঠিকই, কিন্তু হচ্ছে অনেক রং পাসের কারণে অনেক সুযোগ তারা হারাইছে। ব্রাজিল কি মানে ব্রাজিলের যে একটা সোনালী অতীত ছিল, সেই সোনালী অতীতটা কি অনেকটাই হারিয়ে গেছে মনে হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আমার অনেকটাই কাছে এটা মনে হয় অনেকটাই হারিয়ে গেছে। কারণ লাস্ট ওরা ওয়ার্ল্ড কাপ দিচ্ছে তো তাও অনেক আগে, 2002 সালে সম্ভবত। 2002 সাল। 2 সালে এরপর থেকে ওদের খেলাটা ওইভাবে উপভোগ তেমন হচ্ছে না, ওয়ার্ল্ড কাপ হিসেবে স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে না। সেটা আমি মনে করি একটু হারিয়ে যাচ্ছে ওদের ঐতিহ্যটা। জাপানের বিপক্ষে তো ড্র করতে করতে, হ্যাঁ, প্রথমে পিছিয়ে পড়ে, মানে ড্র করতে করতে লাস্ট মুহূর্তে একেবারে গোল করে জিতলো। ব্রাজিল কি এমন দল নাকি এর থেকেও ভালো দল? ব্রাজিলের মতো দলের আসলে 90 মিনিটের ভিতরেই জেতাটা উচিত আমি মনে করি। তবে বিশ্বকাপ তো, বিশ্বকাপে আসলে কোনো কিছুই বলা যায় না। গোল বলের খেলা যেহেতু অনেক সময় এক্সট্রা টাইমে চলে যায়, সবই আনপ্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবল। ব্রাজিলের আসলে
যে ঐতিহ্যটা আছে, জাপানের বিপক্ষে সেই ঐতিহ্যটা আসলে কতটা দেখাতে পেরেছে? বা ভাই বললো যে জাপানের বিপক্ষে অনেকগুলো রং পাস দিয়েছে, মানে রং পাস, ভুল পাস। আসলে জাপান টিমটাও কিন্তু খুব খারাপ টিম না বর্তমান কন্ডিশনে। জাপান কিন্তু এশিয়ার মহাদেশের মধ্যে অন্যতম শক্তিশালী একটা টিম, এবং এটা তারা ওয়ার্ল্ড কাপে সেটা প্রুফ দেখাইছে এবার। তাদেরকেও ছোট করার কোনো বিষয় দেখছি না আমি। আর ব্রাজিলও সেভাবে পারতেছে না জাপানের সাথেও, ওইরকম করতে পারে নাই যেটা। আজ রাত্রে একটা ম্যাচ নিয়ে একটু কথা বলি। ইংল্যান্ড ডিআর কঙ্গো রাত 10টায়। ইংল্যান্ডও তো মোটামুটি ভালো একটা দল, ডিআর কঙ্গো নতুন দল হিসাবে মোটামুটি ভালো করছে। ভালো করছে। একটা চমক দেখাতে পারবে কিনা ইংল্যান্ডকে? আমার মনে হয় না ডিআর কঙ্গো, হয়তো তাদের বিশ্বকাপ যাত্রা আজকেই শেষ হয়ে যাবে, ইংল্যান্ডের সাথে পারবে না। যেহেতু এবার ছোট ছোট দলগুলো ভালো করছে, একটা চমক দেখাতেই পারে। আপনি কি প্রত্যাশা? আমি প্রত্যাশা ততটা করি না, কেননা ইংল্যান্ডের সাথে ডিআর কঙ্গো এত বড় একটা আসরে, তাও আবার সুপার 32, 32, 30। সেটা সম্ভব না সম্ভবত। ইংল্যান্ডই আমি আগে রাখবো, ইংল্যান্ডকে। আর একটা হাই ভোল্টেজ ম্যাচ আছে, বেলজিয়াম বনাম সেনেগাল। লড়াইটা কত জমবে? এই লড়াইটা অনেক টাফ হবে। টাফ হবে কি জন্য? কারণ হচ্ছে সেনেগাল হচ্ছে আফ্রিকান উপমহাদেশের কান্ট্রি, ওরা হচ্ছে অনেক শক্তির খেলা খেলে। আর এদিকে বেলজিয়াম হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি হিসেবে অনেক অনেক দূর আগেই আর কি, ফুটবলের দিক দিয়ে আর কি। তো আমি মনে করি অনেক একটা টাফ একটা ফুটবল দেখবো আজকে আমরা। বেলজিয়াম একসময় খুব ভালো দল ছিল, কিন্তু এই বিশ্বকাপে তেমন একটা ভালো দেখাচ্ছে না। মানে তাদের যে ফুটবলের যে ঐতিহ্য ব্রাজিলের মতো অনেকটা হারিয়ে গেছে। সেনেগাল একটা চমক দেখাবে কিনা? এটা হতে পারে। সেনেগাল খুব ভালো করছে সাদিও ইদানিং। মানের দল। হ্যাঁ, সেনেগাল এখন ভালো করছে। আর তাছাড়া বেলজিয়ামও কিন্তু ওয়ার্ল্ড ক্লাস টিম একটা। হয়তো বর্তমানে একটু খারাপ করছে, কিন্তু আমি দুইটার মধ্যে বেলজিয়ামকে আগিয়ে রাখবো এখন। এবার একটু আসি পর্তুগাল সম্পর্কে। পর্তুগালের খেলা 3 তারিখে ক্রোয়েশিয়ার বিপক্ষে। জি। পর্তুগাল গ্রুপ পর্বে তেমন একটা ভালো খেলতে পারেনি। দলের মধ্যে একটা সমস্যা ছিল, এটা আলোচনা সবাই করেছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগাল কেমন করবে? আসলে পর্তুগালের এবারের টিমটা নিয়ে আমি একটু নার্ভাস। টিম কিন্তু ওয়ার্ল্ড ক্লাস, ঠিক আছে, কিন্তু তারা যেভাবে খেলতেছে, তাদের মাঠে ওয়ার্ল্ড ক্লাস খেলাটা দেখাতে পারতেছে না। মানে টিমের বন্ডিংটা একদমই নাই বললেই চলে। এদিকে হচ্ছে ক্রোয়েশিয়া অনেক ভালো একটা টিম। লড়াই তো হাড্ডাহাড্ডি হবে। আর যেহেতু আমি পর্তুগাল করি, আমি কনফিডেন্স পর্তুগাল জিতবে। পর্তুগাল আসলে জিতবে? অবশ্যই, কেননা আমরা বিগত সময়ে ক্রোয়েশিয়ার সাথে অনেকগুলো ম্যাচ খেলছি আমরা। আর ইউরোপিয়ান টিম হিসাবে ক্রোয়েশিয়া এবং পর্তুগাল এর আগে অনেক খেলা হয়েছে। সেই ক্ষেত্রে ওদের বোঝাপড়াটা, ওরা কিভাবে খেলে সবকিছু পর্তুগালের জানা। সেজন্য আমি পর্তুগালকে অবশ্যই এগিয়ে রাখবো। পর্তুগালের দলের মধ্যে একটা সমন্বয়হীনতা কাজ করে। জি জি। বল দেয় না, পাস দেয় না, রোনালদো হাত দিয়ে সেরা দেয়, ওটাকে গনাই ধরে না। এই সমস্যাটা কেন? এটা আসলে এক একজনের এক এক সমস্যা। অনেকটা আমরা যেমন বলি না যে গ্রুপিং, অনেকটা গ্রুপিং টাইপ হয়ে গেছে এখানে। যেমন আমি বলি ব্রুনো ফার্নান্দেজ জুড়ে, হ্যাঁ, আমাদের হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো যদি আরো আগে অবসর যেত, ও কিন্তু পর্তুগালে এখন বর্তমানে ক্যাপ্টেন হিসেবে থাকতো। তো এই জায়গা থেকে ওরা একটা নিজের একটা মানে টিমমেটের সাথে নিজের একটা সে যাদের বোঝাপড়া ভালো, ওরা একটা আলাদা একটা গ্রুপিং হয়ে গেছে, ঠিক আছে। তবে সেক্ষেত্রে তারপরে যে একটা জিনিস খেয়াল করবেন যে আর্জেন্টিনার কোনো প্লেয়ারকে যদি, আর্জেন্টিনা টিমের যদি কোনো প্লেয়ারকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি ওয়ার্ল্ড কাপে কী করতে চান বা আপনাদের পারফরমেন্স কি কিসের উপর ডিপেন্ড করে, তখন ওরা কিন্তু একটা কথাই বলে, আমরা মেসির জন্য খেলি বা মেসির জন্য আমরা সব কিছু করতে পারি মাঠে, ঠিক আছে। কিন্তু আমাদের প্লেয়ারদের ভিতরে এই স্পিডটা নাই। তার আমি গত ম্যাচে, লাস্ট ম্যাচে, আগে ম্যাচে খেয়াল করে দেখবেন, রোনালদো মানে সে একদম ফরওয়ার্ড, সেন্টার ফরওয়ার্ড, সেখান থেকে সে ব্যাক ফুটে চলে এসে হাত দিয়ে ইশারা করে বল চায়, ঠিক আছে। তারপরেও তাকে লেফট উইং রাইট উইং থেকেও তাকে সে বল বানা দিতে পারে না। তাকে যদি বল যদি ক্লিয়ার একটা জন্য চান্স তৈরি করে না করে দেয়, তাহলে সে শর্ট করে দিতে পারবে না, গোলও হবে না। তাকে যদি গোটা ম্যাচে যদি 7-8টা যদি চান্স ক্রিয়েট করে দেওয়া হয়, সে 100% একটা থেকে 2টা গোল সে মাস্ট দিবে, ঠিক আছে। এক্ষেত্রে আমি মনে করি আমার টিমের কম্বিনেশনটার জন্য আমরা অনেক পিছিয়ে আছি আর কি। আর্জেন্টিনায় মেসির কথা শেষ কথা, কিন্তু পর্তুগালের রোনালদোর কথা শেষ কথা নয় কেন? আসলে দেখেন, আমাদের পর্তুগাল টিমটা মানে ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডার। আপনি যদি দেখেন ভিতিনহা, জোয়াও নেভেস, এরপরে বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেস, এদের মতো লিজেন্ডারি খেলোয়াড়রা যখন ক্লাবে খেলে,
তখন কিন্তু তারা তাদের বেস্ট পারফর্মটা দেয়, কিন্তু ক্লাবের সেরাটা পর্তুগালে কিন্তু পারতেছে না। এটা কেন পারতেছে না, এটাই আসলে মেইন প্রবলেম। এটা যদি ওরা ওদের 50%ও খেলা দিতে পারতো ক্লাবের মতো ন্যাশনালে, তাহলে পর্তুগাল টিমটা ভালো পারতো, ভালো অবস্থানে থাকতো। যখন রোনালদো বল চেয়েও বল পায় না, তখন রোনালদোর মনোবলটা ভেঙে যায় কিনা? হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা হতেই পারে, কারণ রোনালদো একেই পর্তুগালকে টেনে এই পর্যন্ত নিয়ে আসছে। পর্তুগালের কিন্তু রোনালদো আসার আগে কোনো ইন্টারন্যাশনাল ট্রফি ছিল না। ছিল না। এখন পর্তুগালের ইন্টারন্যাশনাল 3টা ট্রফি, তিনটা trophy। সবগুলোর অবদানই রোনালদোর ধরতে গেলে। এই তাই যে এত রোনালদো- এত অবদান, সতীর্থরা কি এগুলো মনে করে না বা মনে পড়ে না? এটা আসলে কি বলবো, এটা খুবই দুঃখজনক। এটা একটা রোনালদো ফ্যান হিসাবে অনেক দুঃখ লাগে। তারপরে হচ্ছে রোনালদো, এটা হচ্ছে হয়তো লাস্ট ড্যান্স এই ওয়ার্ল্ড কাপে। আমরা সবাই একটা প্রত্যাশা যে তার হাতে একটা বিশ্বকাপ উঠুক, মেসির মতো একটা তার হাতে একটা বিশ্বকাপ উঠুক। এখন এই সতীর্থরা কেন যেটা করে, তাদের তো এটা বোঝা উচিত যে আমাদের একটা লিজেন্ড, এই কারণে আমরা পর্তুগালে এত কিছু পাইছি। ঠিক আছে, তারা হয়তো শেষ খেলা থাকে আমরা একটু সাপোর্ট দিই, সঙ্গ দিয়ে খেলি। এই জিনিসটা তাদের তাদের যদি এই মানে বোধগম্যটা যদি হয়, তাহলে অবশ্যই পর্তুগাল ভালো করবে। আমি আশা করি এখন থেকে ওরা হচ্ছে টিম কম্বিনেশন একসাথে মানে গুছায় খেলবে, বিশ্বকাপটা এবার রোনালদোর হাতে তুলে দিবে। আহ, প্রথম ম্যাচের যে সমস্যাটা ছিল, সেই সমস্যা কি কিছুটা কাটিয়ে উঠেছে পর্তুগাল? মানে যে আমার মনে হয় কাটিয়ে উঠবে, কেননা আপনি দেখেন যে বিগত সময়ে যখন পর্তুগাল 1-2টা ম্যাচ খারাপ খেলছিল, তারপরে কিন্তু ওরা কামব্যাক করছে। আর এখন যেহেতু সুপার 32, এখন এখানে ভালো করতেই হবে, কোনো অপশন নেই খারাপ খেলার। আর টিম বন্ডিংটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি মনে করি টিম বন্ডিংটা ঠিক করবে ওরা। লুকা মদ্রিচকে ছেড়ে দিবে? লুকা মদ্রিচ আর রোনালদো তো ওরা সতীর্থ। সত্য ছিল রিয়াল রিয়াল মাদ্রিদে দীর্ঘ সময়, ওরা একে অপরের বন্ধু। তো লুকা মদ্রিচ ওরা তো মানে লাস্ট বিশ্বকাপ এটা, হ্যাঁ, ও ও ছেড়ে ছেড়ে থেকে কথা বলবেন। কতটা মানে হাড্ডাহাড্ডি হবে? হ্যাঁ, এটা নকআউট নকআউট গ্রুপের ম্যাচ, অবশ্যই হাড্ডাহাড্ডি হবে অনেক। দেখা যাক কি হয়। তামিম, যদি স্কোর জিজ্ঞেস করি তাহলে কেমন হতে পারে? প্রেডিকশন আই থিঙ্ক প্রেডিকশনটা হবে 2-1, 2 আর 1। পর্তুগাল 2 গোল দিবে, ক্রোয়েশিয়া 1 গোল দিবে, হাড্ডাহাড্ডি হবে ম্যাচটা। 3-2 3-2, মানে 1 গোলের ব্যবধান থাকবে। থাকবে। 1 গোলের ব্যবধান। রোনালদো কেমন করবে এবং কত গোল পাবে বা গোল পাবে কিনা? রোনালদো ডেফিনেটলি গোল পাবে, একটা গোল তো পাবে, এটা আমি বিশ্বাস করি। তাই এবার কি রোনালদো গোল পাবে নাকি আবার বল দিবে না? রোনালদো, আমার মনে হচ্ছে জোড়া গোল করবে রোনালদো এবার। 2 গোল রোনালদো দিবে আর ওরা প্রতিপক্ষ 1 গোল দিবে। রোনালদো এই ম্যাচটা জিতিয়ে আনবে আমাদের। এই বিশ্বকাপে মানে আর্জেন্টিনার ফ্যান আছে, ব্রাজিলের ফ্যান আছে, পর্তুগালের ফ্যান সংখ্যা কেমন? পর্তুগালের ফ্যান সংখ্যা অনেক, আপনি তো অবশ্যই জানেন। পর্তুগালের ফ্যান ফলোয়ার ওয়ার্ল্ডের সব থেকে বেশি। আপনি সোশ্যাল মিডিয়াতে বলেন, Also CR7 fan। হ্যাঁ, সবাই রোনালদোর ফ্যান, অবশ্যই বেশি বিশ্বকাপে। আর অন্য দলে যেমন হচ্ছে যে আগে থেকে একটা যে ইয়াটা থাকে, যেমন আর্জেন্টিনা ব্রাজিলের ওদের হচ্ছে নিজস্ব একটা ফ্যান বেজ আছে। আমাদের পর্তুগালের কিন্তু ফ্যান বেজটা সম্পূর্ণ কিন্তু বেশিরভাগ 90% কিন্তু রোনালদো কেন্দ্রিক। ঠিক আছে, আর রোনালদোর তো ফ্যান ফলোয়ার তো জানেনি, অগণিত। আমরা বেশি ব্রাজিল আর্জেন্টিনা হ্যাঁ। থেকে। জার্মানের বিদায় নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ। জার্মানির বিদায় কতটা খারাপ লেগেছে এবং কি কারণ ছিল ওদের? দেখেন, জার্মানি কিন্তু খুব ভালো করছিল এবারে ওয়ার্ল্ড কাপেও, 7 গোল দিয়েছিল কোন একটা টিমকে। তারপর এই অবস্থা হবে, ভালো হবে, এটা আমি কখনো ভাবি নাই। কারণ একবারে দ্বিতীয় রাউন্ডেই সেই জার্মানির বিদায় হবে, এটা আমি কখনো প্রত্যাশাও করিনি। অন্তত সেমিফাইনাল পর্যন্ত যাবে এটা ভেবে রেখেছিলাম আমি। রাইট, জার্মানির সমস্যা কোথায় ছিল? জার্মানির সমস্যা আসলে কোথাও ছিল না, গোটা খেলাটাই হাড্ডাহাড্ডি হয়েছে। এখন কথা হচ্ছে ফুটবল তো গোলওয়ালের খেলা, আনপ্রেডিক্টেবল। যখন টাইব্রেকারের ম্যাচ জড়ায়, তখন আসলে একটা ছোট টিম অনেক বড় হয়ে যায়। আর টাইব্রেকার ব্যাপারটা আসলে ডিপেন্ড করে সম্পূর্ণ লাকের উপরে। ঠিক আছে, দেখেন অনেকে শট বাইরে দিয়ে মারে, অনেকে গোলকিপার তো জানেও না, অনেক সময় বামে বা ডান পাশে ইয়াতে ঝাঁপ দেয়, বলে আটকায় ফেলে, সম্পূর্ণ লাক। এটা আসলে দুঃখজনক। জার্মানির মতো টিম এত আগে বিদায় নেওয়া দুঃখজনক। জার্মানি হোক, ব্রাজিল হোক, আর্জেন্টিনা হোক, যদি অনেক আগে বাদ হয়ে যায় বিশ্বকাপ থেকে, এটা অনেক দুঃখজনক। আমি একটা বলবো যে জার্মানির সাথে সাথে নেদারল্যান্ডও কিন্তু প্রথমেই বাদ হয়ে গেছে। হ্যাঁ, এটা বড় একটা team। আসলে খুবই হতাশাজনক একজন ফুটবল ফ্যান হিসাবে। আমরা চেয়েছিলাম অন্তত সেমিফাইনাল বা কোয়ার্টার কোয়ার্টার ফাইনাল ফাইনাল পর্যন্ত। এখন তো প্রতিটা দলেই পেনাল্টি শুট আউটের জন্য এক্সট্রা অনুশীলন করছে, একটা পরিশ্রম করছে। তারপরে ওরা যখন খেলার মাঠে
পেনাল্টি শুট আউট করে তখন ওরা বল বাইট দিয়ে মারে, গোল বাইরে মারে, এটা কি মানসিক চাপে নাকি অতিরিক্ত টেনশনে নাকি অন্য কিছু? এটা এত বড় একটা আসরে এটা হতেই পারে স্বাভাবিক, এটা মেসিরও হয় প্রতিনিয়ত, রোনালদোরও হয়েছে, নেইমারেরও হয়েছে, এটা নিয়ে আসলে কিছু বলার নাই, এটা হতে পারে সব মিলিয়ে ঝিলে মানসিক চাপে থাকে প্লাস বড় বিগ আসরে সব মিলিয়ে হতে পারে। এই চাপটা আসলে সামলানো কতটা কঠিন ফুটবলারদের জন্য? ফুটবলারদের জন্য অনেক অনেক কঠিন, কারণ এটা হচ্ছে একটা বিশ্বমঞ্চ। এমনি গ্যালারিতে 50-60 হাজার 80 হাজার সাপোর্টারদের সামনে খেলা, আবার সারা পৃথিবীর সবাই দেখছে, একটা দেশকে সে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? এটা আসলে মাথায় অনেক বড় একটা দায়িত্ব এবং চাপ নিয়ে তারা আসলে খেলে। আমরা যতটা লাইভে দেখি যেভাবে আসলে বুঝতে পারি না, ওরা ওদের জান প্রাণ দিয়ে সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টাটা করে, এটা অনেক চাপ নিয়ে আসলে খেলে। এবার একটু আর্জেন্টিনার প্রসঙ্গে কথা বলবো। আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে, এই দলটা আর্জেন্টিনাকে একটা চমক দেখাতে পারবে কিনা? আচ্ছা, আমি কেপ ভার্দের সম্পর্কে বলি। ওইটা দেশের নাকি শুনছি যে 5 লাখের মতো জনসংখ্যা 5 লাখ। এই 5 লাখের মধ্যে ওরা এত ভালো ফুটবল খেলছে, রাউন্ড অফ 32 আসছে, এটাই ওদের জন্য অনেক বেশি অনেক বেশি গেছে। এবং আর্জেন্টিনার বিপক্ষে আমার মনে হয় না অতটা ভালো করতে পারবে, তারপরেও প্রত্যাশা রাখি ভালো করুক। কেপ ভার্দে গোলরক্ষক ভজিনহা, সে দুর্দান্ত মানে খেলছে এবার জি। বিশ্বকাপে। একটা দেয়াল হয়ে দাঁড়াতে পারবে কিনা আর্জেন্টিনার সামনে? ডেফিনেটলি একটা দেয়ালে যেতে পারবে, কারণ দেখেন প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে কত সে অনেকগুলা গোল সে ডিফেন্ড করছে। 3 ম্যাচে সে মাত্র একটা গোল খাইছে, ঠিক আছে? বলতে গেলে তার জন্যই কিন্তু এই দলটা এত রেসে, পৃথিবীর একমাত্র দল যারা 3টা ম্যাচ ড্র করে নকআউট গ্রুপে গেছে আর কি। এখন সেই মেসির সামনে এবং আর্জেন্টিনার সামনে অবশ্যই একটা বড় একটা চীনের দেয়াল হয়ে দাঁড়াবে আমি মনে করি। সেমিফাইনালে দেখার সম্ভাবনা আছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের, যদি সবগুলো ম্যাচ জেতে তারা। যদি এই দুইটা দল মুখোমুখি হয়, কোন দলকে এগিয়ে রাখবেন? আমি অবশ্যই আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো। কারণ কি? কারণ আর্জেন্টিনার যে টিম বন্ডিং, মেসির কেন্দ্রিক যে খেলাটা, সেটা ব্রাজিলে অনেকটাই কম। ব্রাজিল এক কেন্দ্রিক খেলা খুবই কম, তাছাড়া ওদের বন্ডিং থেকে আর্জেন্টিনার খেলার পারফর্মটা একটু ভালো। আপনি কাকে এগিয়ে রাখবেন? আমি আর্জেন্টিনাকে আগেই রাখবো। ফাইট কিন্তু দুজনই দেবে, দুজনকে ছোটবেলা থেকে চিনে আসছে সব পাশাপাশি দেশ। আমি আর্জেন্টিনাকে আগিয়ে রাখবো যে একটাই কারণ, যে টিম কম্বিনেশন। আর্জেন্টিনার মতো বেস্ট কম্বিনেশন টিম বিশ্বকাপে নেই, এটা আমি মনে করি। এটা বিশ্বকাপে বা খেলার মাঠে এটা কতটা জরুরি? এটা প্রচন্ড জরুরি, একটা টিম হয়ে খেলা। এটা অবশ্যই একটা সবচেয়ে বড় দরকারি হচ্ছে টিম হয়ে খেলা, ঠিক আছে? এখন যদি টিম হয়ে খেলে তখন অনেক ছোট ছোট জিনিসগুলো ভালো হয়ে যায়। বাংলাদেশে যে ফুটবলের আমেজ, এতে করে পর্তুগালের যখন খেলা হয়, পর্তুগালের ফ্যান্সরা মানে বড় পর্দায় বা টিএসসিতে বা ড্যাফোডিলে ওরা এই খেলা নিয়ে উৎসব করে কিনা? হ্যাঁ, অবশ্যই। এটা টিএসসিতে প্রতি খেলার সময় ওইখানে আয়োজন করা হয় এবং দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় প্রজেক্টরের মাধ্যমে এবং লাইভ সম্প্রচার ওরা মাঝে মধ্যে গেট টুগেদার হয়। এবার হয়েছে রাজশাহীতে, এবার ড্যাফোডিল ইউনিভার্সিটি অনেক বড় করে আয়োজন করছে, এবার বড় করে আয়োজন করছে, পর্তুগাল নিয়ে আয়োজন করছে। বড় করে সব মিলিয়ে পর্তুগাল নিয়ে আয়োজনটা আসলে পুরো বাংলাদেশের মধ্যে বিদ্যমান আমি মনে করি। আমি যতটুকু জানি যে আপনারা ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যান্স ক্লাব আছে আপনাদের। জি। হ্যাঁ, আপনাদের ফ্যান্স ক্লাবের কি কি হয় সারা বছরে? সারা বছরে আমরা যে আমাদের পর্তুগালে খেলা থাকলে, সামনে খেলা থাকলে, এটা নিয়ে হচ্ছে আমরা যে প্রেডিকশন পোস্ট করি, তারপর খেলার হচ্ছে অ্যানালাইসিস করি, হ্যাঁ, তারপরে হচ্ছে কারো কোনো কে কেমন খেলছে, কে কি করছে, মানে এই টাইপের আলোচনাগুলো আর কি করি আর কি আমরা গ্রুপে। এবার বিশ্বকাপ নিয়ে আপনাদের মানে পর্তুগাল, বিশেষ করে পর্তুগালে খেলা যেদিন হয়, বিশেষ কোনো প্ল্যান থাকে কিনা? হ্যাঁ, আমাদের পর্তুগালের প্ল্যান থাকে সাপোর্টারদের নিয়ে। আমরা সবাই মিলে, অনেকে মিলে একটা প্রজেক্টর মাধ্যমে আমরা খেলা উপভোগ করি, কোনো রেস্টুরেন্ট হোক বা কোনো খোলা মাঠে হোক। একটা মজার প্রশ্ন করব, সেটা হচ্ছে যে ব্রাজিল আর আর্জেন্টিনার ফ্যানরা যখন একসাথে হয়, দুজন ঝগড়া করে, তখন আপনারা মাঝে গিয়ে সি ইউ করেন কিনা? এটা আমার সাথে অনেকবারই হয়েছে। আমার ভার্সিটির একটা কথা ঘটনা বলি। ওখানে হচ্ছে যে আমার দুটা ফ্রেন্ড, একটা ডাইহার্ড ফ্রেন্ড ব্রাজিল, একজন আর্জেন্টিনার, ওরা এরকম করছে, আমি দুজনকে সরাই দিয়ে এটা অনেক মজার আর কি, অনেক মজা লাগে। ওই দুইটা দলের মানে ওরা যে মজা করে বা কথার তর্ক করে, কতটা এনজয় করেন এরা? আমি অনেক এনজয় করি, কারণ ফেসবুক খুলে দেখা যায় আর্জেন্টিনা ব্রাজিলের ঝগড়া, তার মধ্যে থেকে আমরা আবার দুইটাই উপভোগ করি। এটা আপনারা আবার একটু খোঁজা মারেন কিনা? আমরা খোঁচা মারি, আমাদেরকে ওরা আবার দুইটা মিলে খোঁচা মারে, কিন্তু আমরা উপভোগ করি এটা। ওকে, আমাদের স্টুডিওতে দুজনকেই আসার জন্য ধন্যবাদ। আশা করি সামনে আবার দেখা হবে।
দর্শক এতক্ষণ দেখছিলেন ঢাকা জার্নালে বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠান। এই পর্ব এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে।